দ্বিতীয় অধ্যায়ের কোষীয় সংগঠনের প্রথম অংশ যেটুকু কোষীয় অঙ্গাণু, এগুলো আমরা পড়তেছিলাম। অনেক ধরনের অঙ্গাণু সম্পর্কে পড়েছি অলরেডি। আজকে বাকি সবগুলো শেষ করে ফেলবো যতগুলো আছে। আর আগামী ক্লাসে তো তোমরা জানো তোমাদের এইচডব্লিউ দেখবো, সবার একটা একটা করে পেজ দেখবো, জুম করতে বলবো, কাছে আনতে বলবো। আর তারপরে ক্লাসে, তার মানে মঙ্গলবারে আমরা টিস্যু সম্পর্কে পড়বো। এই টিস্যু মানে হচ্ছে আবার কলা। স্যার আসসালামু আলাইকুম। মজার একটা জিনিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, তোমরা কোষের যে বিভিন্ন অঙ্গগুলো আছে নাম বলো তো, আমি একটু লিখি, রিপিট করবে না। হ্যাঁ, আগে যেটা বলা হয়ে গেছে সেগুলো রিপিট করবে না কখনো। এক নম্বর যদি বলতে চাও তাহলে কি বলবা? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ওকে। আসসালামু আলাইকুম। এই তোমরা স্ক্রিনে দেখবা, যে যেটা বলবা রিপিট যেন না হয়। হ্যাঁ, 2 নাম্বার কোষ প্রাচীর। কোষ প্রাচীর। নিউক্লিয়াস কোষ প্রাচীর। নিউক্লিয়াস কোষ ঝিল্লি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোষ ঝিল্লি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আপনিকে মিউট করে দেন। মিউট করে দিলে তো সে আনমিউট হয়ে যায়। আচ্ছা, আমি সবাইকে একসাথে মিউট করে দিছি। তারপরে 4 নম্বরটা বলতে চাইলে আনমিউট করে কথা বলো। প্লাস্টিড। প্লাস্টিড। আচ্ছা, তারপরে 5 নাম্বার মাইটোকন্ড্রিয়া। আমিও একটা বলি, মাইটোকন্ড্রিয়া। তারপরে 6 নাম্বার গোলজি বডি। গোলজি বডি বা গোলজি বস্তু। তারপর কি? তারপরে 7 প্লাজমা নাম্বার মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। জি স্যার। প্লাজমা মেমব্রেন কোথায় থাকে? উদ্ভিদ কোষে। আচ্ছা, এই কোষ ঝিল্লি মানে হচ্ছে মেমব্রেন। আমি লিখছি তো, এই জন্য আমার মাথায় আসতেছিল না। কোষ ঝিল্লি মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, ঝিল্লি মানেই মেমব্রেন। সাইটোপ্লাজমীয় ধাত্র। আচ্ছা, ঝিল্লি মানেই মেমব্রেন বা পর্দা। ওকে স্যার। আচ্ছা, 7 নাম্বারটা কি? সাইটোপ্লাজমীয় ধাত্র। সাইটোপ্লাজমীয় ধাত্র। আচ্ছা, আমরা সাইটোপ্লাজমটা লিখি সরাসরি, যদি এটা অঙ্গাণু না, তারপরেও তো স্পেশাল। তারপরে 8 নাম্বারটা কি? কোষ গহ্বর। কোষ গহ্বর। আচ্ছা, ঠিক আছে অবনী, আমরা শুনতেছি। হ্যাঁ, তুমি শুনো। হ্যাঁ, আমরা শুনতেছি, তুমিও শুনো। তারপরে 9 নাম্বারটা একটু বলো কেউ। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা, আমরা শুধু একটা লিখি, এন্ডোপ্লাজমিক জালিকা। পরে ওটা দুইটা আছে, এটা আমরা জানি অলরেডি। এন্ডোপ্লাজমিক আমাদের পেজ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য দুইটা লিখতে, একটা লিখতেছি। এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা আছে দুইটা। ওয়ালাইকুম আসসালাম। আর নাই তো। আর কিছু নাই? আছে অন্তঃকোষীয় ফাঁক, এটা বাকি আছে। এই প্রাণী কোষের ক্ষেত্রে স্পেশাল একটা জিনিস আছে না? সেন্ট্রিওল। হ্যাঁ, সেন্ট্রিওল। এই তো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রিওল।
সেন্ট্রিওল ছাড়া কোষ বিভাজন হয় না। সেন্ট্রিওল তাহলে লাগে তো কোষ। স্যার আরো আছে, রাইবোজোম আছে, হ্যাঁ, রাইবোজোম। 11 সেন্ট্রোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। আচ্ছা, ওকে, আমরা তাহলে আপাতত মনে হয় অনেকগুলো চলে আসছে, এগুলার মধ্যে কোনটা কোনটা শেষ হয়েছে ওগুলোকে ডিলিট করে দিই। কোষ প্রাচীর, নিউক্লিয়াস সম্পর্কে আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি। এটা হলো প্রোটোপ্লাজমের মধ্যে ঘন কোষ প্রাচীর দিয়ে বেষ্টিত। আরেকটা কি? স্যার 11 নম্বরটা কি? রাইবোজোম। নিউক্লিয়াসের সংখ্যাটা জন্য কি করছিলাম? সাইটোপ্লাজমের সাথে মধ্যে নিউক্লিয়াস পর্দা দিয়ে বেষ্টিত ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের সংখ্যাটা একটু বলো তো, নিউক্লিয়াসের সংখ্যাটা বলো, নিউক্লিয়াস কাকে বলে? প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। ওকে, আচ্ছা, প্রোটোপ্লাজমের মধ্যে পর্দা দিয়ে বেষ্টিত সবচাইতে ঘন যে বস্তুটা তাকে নিউক্লিয়াস বলে। এটা পড়ছি আমরা, নিউক্লিয়াসের কাজ পড়ছি। নিউক্লিয়াস হচ্ছে কোষের ব্রেন, এটা পড়ছি। এবার হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে শুধু থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। কোষ প্রাচীর সেলুলোজ, শক্ত সেলুলোজ দিয়ে তৈরি, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, এটা কোষকে রক্ষা করে। তারপর হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুইটা কোষেই থাকে। এটা আসলে প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। প্রোটোপ্লাজমের চারপাশে যে পর্দাটা সেটাকে বলে কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন। 4 নাম্বারটা হচ্ছে প্লাস্টিড। এটা জিজ্ঞাসা করব, এটা কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে। আচ্ছা, নাইলা তুমি বলবা। নাইলা সুলেমান তুমি বলবা, বলো যে আমরা গাছের মধ্যেই তো দেখতে পাই উদ্ভিদ কোষ, যেহেতু গাছের গোড়ায় যে শিকড় আছে ওইখানে যে প্লাস্টিকটা থাকে এটার নাম কি? জি, আর একবার বলবেন? গাছের মূলে যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকের একটা স্পেশাল নাম আছে। লিউকোপ্লাস্টিড। গুড। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট বা লিউকোপ্লাস্টিড, তাই না? ওকে, আচ্ছা, তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে একটু বলো তো। গাছের পাতা। গাছের পাতা। বলো তো ফুলে কোন ধরনের প্লাস্টিক থাকে, ফুল বা ফল? ফুল বা ফল? হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট। আর ওকে, তুমি অনেকগুলো বলছো, ভেরি গুড। এবার আমাদের কি আছে, কি জাহানারা হুসাইন আলিমা, তুমি আছো? জাহানারা হুসাইন আলিমা, কথা বলো বাবা। কথা বলে না কেন? ওকে, আচ্ছা, আনিকা বলো। আচ্ছা, মনিকা বলো। মনিকা বলো। মনিকা বলো যে আমাদের এই পাতার মধ্যে কোন ধরনের প্লাস্টিক থাকে? জি স্যার। পাতায়, গাছের পাতায় কোন ধরনের প্লাস্টিক থাকে? ক্রোমোপ্লাস্ট। ওকে, এই আনিকা বলো তো, ঠিক বলছে মনিকা? জি স্যার। তোমাদের কণ্ঠ পার্থক্য আমি এখন পর্যন্ত ধরতে পারিনি। আচ্ছা, যাই হোক, কে যে জি স্যার বলতেছে আমি জানি না। ওকে, এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বলবে হচ্ছে রোল 2 আছো? স্যার রোল 2 নেই। আচ্ছা, তুমি বলো মাইটোকন্ড্রিয়া কাকে বলে বা মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, যেখানে কোষের সকল শক্তি উৎপাদন হয়। আচ্ছা, সাইজ সম্পর্কে একটু বলো, দেখতে কিরকম? দেখতে একটি ক্যাপসুলের মতো। আচ্ছা, তুমি কি ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে
এই কি কি আছে বিল্ডিং এর মতো এই সেই ওগুলো নাম বলতে পারবা? ক্লোরোপ্লাস্টের মধ্যে মানে মাইটোকন্ড্রিয়া কি কি দিয়ে গঠিত এগুলা? না, ক্লোরোপ্লাস্ট আমরা আগে করে ফেলছি। হ্যাঁ 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 পারবো। বলো। ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। আচ্ছা, বাইরে আবরণী আর স্টোমা কোনটা আর গ্রানা কোনটা বলো তো? স্ট্রোমা হচ্ছে ওই যে চাকতিগুলো, আর না, গ্রানা চাকতি হচ্ছে গ্রানা, চাকতি হচ্ছে গ্রানা। আর একটা চাকতির সাথে আরেকটা চাকতির যে কানেকশন সেটাকে বলে এটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা নাকি স্টোমা? রফলা মনে হয় স্ট্রোমা নাই। রফলা আছে। আচ্ছা আছে তাহলে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে একাধিক চাকতি যদি থাকে তাহলে সেটার নাম হচ্ছে, আর একটা গ্রানাম। সিঙ্গেল চাকতিকে বলে গ্রানাম, আর সবগুলো চাকতিকে একসাথে বলে গ্রানা, তাই না? জি স্যার। সিঙ্গেলকে বলে গ্রানাম আর সবগুলোকে একসাথে বলে গ্রানা। ওকে, এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, আমরা জানি এটা সবাই। এই জন্য মাইটোকন্ড্রিয়ার একটা নাম আছে, নাম বলবে হচ্ছে আফসানা। মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়ার একটা নাম আছে, আফসানা বলো। সামিয়া বলবা? জি স্যার। বলো। পাওয়ার হাউস। পাওয়ার কোষের হাউস, পাওয়ার। বা আমরা যদি বাংলায় হঠাৎ করে লিখে ফেলতে পারি, পাওয়ার হাউসের বাংলা হচ্ছে শক্তি ঘর, মানে যেখান থেকে শক্তি পাওয়া যায়। ঠিক আছে, ইংরেজি হচ্ছে পাওয়ার হাউস। ওকে, এবার হচ্ছে গোলজীবনী সম্পর্কে আমরা পড়ি নাই, মানে ক্লাসে পড়ি নাই আর কি, অনেকে তোমরা পড়ে ফেলছো আমি জানি। সাইটোপ্লাজম সম্পর্কেও আমরা পড়ছি, সাইটোপ্লাজম মানে কোষের যে রস সেটা আমরা পড়ছি। ওকে, কোষ গহ্বর সম্পর্কে আমরা পড়ি নাই। এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের, এটা আমরা পড়ি নাই। ওই নিউক্লিয়াসের সাথে লাগানো এক ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা আছে, আর এর থেকে নিউক্লিয়াস থেকে একটু দূরে এক ধরনের জালিকা আছে, এটা বলছিলাম আমি। কোনটার নাম কি? এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের, একটা একদম নিউক্লিয়াসের সাথে লাগানো, একদম নিউক্লিয়াসের সাথে লাগানো ডট ডট, আর একটা একটু দূরে, কোনটার নাম কি? একটা মসৃণ একটা অমসৃণ। যেটা কাছে এটা হচ্ছে অমসৃণ। ওকে, থ্যাংক ইউ। আর যেটা দূরে এটা হচ্ছে মসৃণ। অমসৃণ মানে হচ্ছে এই নিউক্লিয়াস থেকে কিছু জিনিসপত্র বের হয়, খুবই গুরুত্বপূর্ণ। এই যে রাইবোজোম, যেটা 11 নম্বরে লিখছি না, ক্ষুদ্র ক্ষুদ্র বলের মতো, খুবই ক্ষুদ্র, এগুলা এখানে এসে জমা হয়। আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে ছিদ্র আছে না, নিউক্লিয়ার রন্ধ্র, ওদিক দিয়ে বের হয়ে এখানে এসে জমা হয় ডট 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 ডট, এই জন্য মনে হয় অমসৃণ। তোমরা কি জানো এই আমাদের এন্ডোপ্লাজমিক জালিকাতে কি তৈরি হয়? এন্ডোপ্লাজমিক জালিকাতে প্রোটিন তৈরি হয়, মনে রাখো। এই যে আমাদের রাইবোজোম গুলো এন্ডোপ্লাজমিক জালিকাতে এসে মিললো না, এরা প্রোটিন তৈরি করে। যথারীতি আমাদের নিউক্লিয়াস বলে দেয় কখন প্রোটিন তৈরি করতে হবে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকাতে যে রাইবোজোম গুলো এসে জমা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ডট ডট, এর কারণে দেখা মনে হচ্ছে যে অমসৃণ, এরা প্রোটিন তৈরি করে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার কাজ কি? প্রোটিন তৈরি করে। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক জালিকার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ওকে, এবার আমরা এই যে আরেকটা কি যেন পড়ি না আমরা, আচ্ছা, কোষ গহ্বর কাকে বলে? কেউ কি বলতে পারবে আমাকে? বই দেখে বলবা না, মানে নিজের মতো করে বলবা। কোষের মধ্যে যেই গহ্বরটা থাকে তাকে কোষ গহ্বর বলে। আচ্ছা, স্যার আমি বলি, উদ্ভিদ কোষে যে গহ্বর থাকে তাকে কোষ গহ্বর বলে। প্রাণী কোষ তো থেকে, হ্যাঁ আফরা বলো দেখি তুমি ভালো পারো কিনা। উদ্ভিদের কোষের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে কোষ গহ্বর বলে। ফাঁকা না,
উদ্ভিদ কোষের মধ্যে বা কোষের মধ্যে তরল পদার্থপূর্ণ যে অঙ্গাণুটা থাকে, কোষের মধ্যে তরল পদার্থপূর্ণ যে অঙ্গটা থাকে, ফাঁকা না, তরল পদার্থপূর্ণ যে অঙ্গটা থাকে তাকে বলে কোষ গহ্বর। মানে এটা মোটামুটি একটু অপ্রয়োজনীয় টাইপ জিনিসপত্র এখানে জমা রাখে কোষ। মোটামুটি অপ্রয়োজনীয় বলতে এখন লাগবে না, হয়তো পরে লাগবে, তখন এটাকে কল করে নিয়ে আসবে। কিন্তু যদি এটা স্টোর রুম বলতে পারো, স্টোরেজ বা স্টোর রুম, ঠিক আছে। হয়তো কিছুক্ষণ পরে দরকার পড়বে, তখন নিউক্লিয়াস বলবে যে ওইটাকে ডেকে নিয়ে আসো বা বের করে নিয়ে আসো। তাহলে কোষ গহ্বরের সংজ্ঞাটা বলছি যে প্রোটোপ্লাজমের মধ্যে তরল পদার্থপূর্ণ যে অঙ্গাণুটা থাকে সেটা হচ্ছে কোষ গহ্বর। ওকে, ফাঁকা থাকে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের তরলের সাথে আরো কিছু এনজাইম টেনজাইমও যুক্ত থাকে। তরল বললেই হবে, তোমার আর কিছু বলতে হবে না। তরল পদার্থপূর্ণ যে অঙ্গাণুটা তাকেই বলে কোষ গহ্বর। কোষ গহ্বরের ওরকম কোনো কাজ নাই। কোষ গহ্বর তাহলে ওই যে তোমার স্টোরেজ হিসেবে কাজ করে, তার মানে ময়লা টয়লা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো রাখে। আর একটা কাজ করে হচ্ছে ভেতরের চাপের সমতা রক্ষা করে। আমি কথাটা আবার বলতেছি, চাপের সমতা রক্ষা করে, চাপের সমতা রক্ষা করে। মনে করো সেলের মধ্যে অনেকগুলো অঙ্গাণু আছে, এখন ভেতরে একটা কোষ গহ্বর আছে। যদি অঙ্গাণুর পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে, এই কোষ গহ্বরটা একটু ছোট হয়ে যাবে, নিজে একটু ছোট হয়ে যায়, চাপের সমতা রক্ষা করবে। আবার যদি অঙ্গাণুর পরিমাণ একটু কমে যায়, হতেই পারে, তখন সে একটু বড় হয়ে যাবে, মানে যখন যেটা দরকার আর কি, ওই অনুযায়ী সে ছোট বড় হবে। ওকে, এটা মনে হয় তোমাদের বইতে নাই। চাপের সমতা রক্ষা করে আর হচ্ছে স্টোরেজ হিসেবে কাজ করে, অপ্রয়োজনীয় যে তরলগুলো আছে সেগুলো নিজে রাখে। তাহলে গোলজি পটু সেন্ট্রিও আর কি যেন আছে আমি ভুলে গেছি, স্লাইডে রাখছি, স্লাইডটা তোমাদের দেখাচ্ছি। আমরা এখন স্লাইডে চলে যাব। ওকে, স্লাইড কোথায় গেল? আচ্ছা, তোমাদের জন্য একটা সুন্দর নিউক্লিয়াসের ছবি আমার কাছে মনে হয়েছে যে তোমরা যদি খুব দ্রুত আঁকতে চাও এই ছবিটা আঁকতে পারো, আমার কাছে ভালো লাগছে। তোমরা এই ছবিটা একটা নিয়ে এঁকে ফেলতে পারবা। ক্রোমাটিন জালিকা যত কম দেয়া যায়, এত বেশি দেওয়ার দরকার নাই, কোনো জায়গায় যেন একদম ফাঁকা না থাকে, ঠিক আছে। ক্রোমাটিন জালিকাকে সময় নষ্ট করার দরকার নাই। নিউক্লিয়ার রন্ধ্রটা খুব খেয়াল করে দিবা, যেন বোঝা যায় যে তুমি নিউক্লিয়াসের যে ঝিল্লিটা আছে এর মাঝে তুমি ফাঁকা দিছো, এটা যেন স্পষ্ট করে বোঝা যায়, পাঁচটা অঙ্গ যেন স্পষ্ট করে বোঝা যায়। ওকে, আমরা তাহলে যেগুলো পড়ি নাই ওইগুলো সম্পর্কে একটু পড়বো। প্রথম যে অঙ্গাণুটা, এটা কেন আসলো? প্রথম যে অঙ্গাণুটা এটা হচ্ছে এটা, বলো তো এটা কি হইতে পারে? এই নাম লেখা কেন? গোলক বডি। হ্যাঁ, এটা হচ্ছে গোলজি বস্তু বা গোলজি বডি। এটা হচ্ছে গোলজি বস্তু বা গোলজি বডি। তাহলে এর সম্পর্কে আমরা একটু পড়াশোনা করি। গোলজি বডি বা গোলজি বস্তু সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে পর্দা দিয়ে ঘেরা, মানে এর যে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে, প্রত্যেকটা অংশই কিন্তু পর্দা দিয়ে ঘেরা, ফাঁকা না, খোলা না, সবকিছু পর্দা দিয়ে ঘেরা। এই যে গোলাপি কালার যেটা, এটা কিন্তু পর্দা। তাহলে পর্দা দিয়ে ঘেরা, গোলাকার, এই যে গোলাকার বিভিন্ন হইতে পারে, অথবা সূত্রাকার, এই যে সুতার মতো লম্বা এরকম হইতে পারে, সুতার মতো লম্বা হইতে পারে, গোলাকারও হইতে পারে। তাহলে পর্দা দিয়ে ঘেরা গোলাকার সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে উৎসেচক হরমোন ইত্যাদি ক্ষরণ করে। উৎসেচক হরমোন হচ্ছে যে তোমার বৃদ্ধি বা বিভিন্ন কাজের জন্য একটা প্রয়োজনীয় জিনিস। মানে তোমার মনে করো যে হাতে ব্যথা পাইলা, তাহলে এই ঘটনাটা তোমার ব্রেন পর্যন্ত পৌঁছাবে, ওই তোমার ওইখানে যে কোষ আছে, কোষটা একটা হরমোন সৃষ্টি করবে, মানে একটা পদার্থ সৃষ্টি করবে যেটা
ব্রেন পর্যন্ত তোমার এই হাতে যে ফুটা একটু ছিদ্র হয়েছে এটাকে পৌঁছে দিবে। হরমোন এরকম একটা বস্তু, না বুঝলে জানার দরকার নাই। হরমোন নিঃসরণ করে, যেটা তোমার সেন্সের জন্য কাজে লাগে। উৎসেচক এটা আরেক ধরনের পদার্থ, এটাও সে নিঃসরণ করে। তো গোলজি বটু মূলত গোলাকার বা সূত্রাকার পর্দা দিয়ে বেষ্টিত অঙ্গাণু, যা হরমোন তৈরি করে, হরমোন ক্ষরণ করে। মনে করো কোন একটা জায়গায় তুমি ব্যথা পাইছো, তাহলে এই খবরটা কিভাবে তোমার ব্রেন পর্যন্ত পৌঁছাবে? তো ওই যে সেলটা আছে ও একটা হরমোন তৈরি করবে, অনেক জটিল কাজ। হরমোন তৈরি করবে, পাশে যে নার্ভস মানে স্নায়ুটা আছে, ওই স্নায়ুটা এটাকে সেন্স করে এটা ব্রেনে পাঠিয়ে দিবে। তখন তুমি বুঝতে পারবা যে ওইখানে তুমি একটু ব্যথা পাইছো বা কেটে গেছে, মানে খুব দ্রুত ঘটে ঘটনাটা। তাহলে মূলত পর্দা দিয়ে ঘেরা গোলাকার সূত্রাকার অঙ্গাণু, যা উৎসেচক এবং হরমোন ক্ষরণ করে, ক্ষরণ মানে বের হয়ে আসা, ঠিক আছে, তাকে গোলজি বডি বলে বা গোলজি বস্তু বলে। ওকে, এবার হচ্ছে আরেকটা, এই ধরনের অঙ্গাণু আমরা দেখি নাই, কোষের মধ্যে আমরা দেখি নাই, কিন্তু তোমরা এই ধরনের অঙ্গাণু 9-10 থেকে বা 8 থেকেই এগুলো সম্পর্কে অনেক শুনবা। তোমরা কি কেউ অলরেডি চিনো যে এটা আসলে কি? হ্যাঁ, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মতে মনে হচ্ছে, আমার কাছে ব্যাকটেরিয়ার মতে মনে হচ্ছে। এটা আসলে তুমি অনেক পড়বা, এটার নাম পড়বা হচ্ছে ক্রোমোজোম। নাম পড়বা ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তার মানে তোমার যে বৈশিষ্ট্য সমস্ত কিছু এর মধ্যে লেখা আছে। আমরা যে ক্রোমাটিন জালিকা পড়ছিলাম না, ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের মধ্যে, ওইটা মাঝে মাঝে রূপান্তরিত হয়ে এরকম হয়ে যায়, মাঝে মাঝে রূপান্তরিত হয়ে এটাকে তো রশ্মির মতো লাগতেছে। হ্যাঁ এরকমই। ওই যে রশ্মি গিট্টু দিলে যেমন লাগে। হ্যাঁ, ওই যে ক্রোমাটিন জালিকা, আমাদের তন্তুগুলো যে ছিল, রশ্মিগুলা, ওই রশ্মিগুলা গিট্টু দিয়ে দিয়ে এটা হয়েছে, একটু মোটা হয়েছে। ঠিকই ধরছো। আমাদের নিউক্লিয়াসের মধ্যে একদম এরকম পেঁচানো তার ছিল না, পেঁচানো অনেকগুলো রশ্মি ছিল না, ওই রশ্মিগুলা গিট্টু দিয়ে দিয়ে ক্রোমোজোম হয়েছে, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম তোমার জীবন, মানে একটা ক্রোমোজোমের মধ্যে তোমার জীবনের সবকিছু লেখা আছে, তোমার বৈশিষ্ট্য সবকিছু লেখা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা সব সময় থাকে না। কখন থাকে? কোষ বিভাজনের সময়। কোষ যখন বিভাজিত হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা হবে, তখন নিউক্লিয়াস যে জালিকাগুলো আছে, এটা নতুন নাম, খালি নতুন নাম না, নতুন আকৃতিও ধারণ করে। আকৃতি তো দেখতেই পাচ্ছ, এক্স এর মতো, তাই না? নতুন আকৃতি ধারণ করে। তাহলে আমরা কি বললাম? এটা আসলে সব সময় কোষের মধ্যে তুমি দেখতে পাবা না। যখন কোষটা বিভাজিত হবে, তখন নিউক্লিয়ার যে জালিকাটা ছিল, পেঁচানো যে জালিকাটা ছিল, নিউক্লিওলাসের চারপাশে পেঁচানো জালিকা ছিল, ওই জালিকা নতুন আকৃতি ধারণ করবে, যেটা আমরা বলি কি বললাম এটার নাম? ক্রোমোজোম। এটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কখন পাওয়া যাবে কোষের মধ্যে? সারাক্ষণ কি পাওয়া যাবে? কোষ বিভাজনের সময়। হ্যাঁ, সারাক্ষণ পাওয়া যাবে না, যখন কোষ বিভাজিত হবে। আরো বড়, তোমাদেরকে আছে কিনা আমি জানি না, পুরোপুরি আসলে পড়ে দেখি না আমি আমি কোষ বিভাজন এইসব একটু ভয় পাই। আমি এই জন্য আমার সাবজেক্টের সাথে যেগুলো বেশি মিলে ওইগুলো পড়ানোর চেষ্টা করছি। যখনই কোষ বিভাজন করবো তখনই এরকম ক্রোমোজোম চলে আসবে তোমার সামনে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ক্রোমোজোম, এটা আসলে রূপান্তরিত নিউক্লিয় জালিকা, যেটা মোটা হয়ে বিভিন্ন টুকরা টুকরায় বিভক্ত হয়ে এই আকার ধারণ করেছে। তাহলে ক্রোমোজোম সম্পর্কে যদি জিজ্ঞাসা করি তাহলে কি বলবা? এটা হচ্ছে একটা নিউক্লিয় জালিকার নতুন রূপ বা নতুন আকৃতি। যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমাটিন যে নিউক্লিয় যে জালিকাটা আছে, সেটা টুকরা টুকরা হয়ে এরকম মোটা আকৃতি, এক্স এর মতো আকৃতি ধারণ করে। এক্স
লেটারের মতো আকৃতি ধারণ করে। ওকে, তাহলে আমাদের ক্রোমোজোমের আকৃতিটা কিরকম? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ক্রোমোজোমের আকৃতি কিরকম, দেখতে কিরকম, কি বলবা? ইংরেজি এক্স অক্ষরের মতো, ইংরেজি এক্স লেটারের মতো। হ্যাঁ, ইংরেজি এক্স লেটারের মতো, এক্স এর মতো না দেখতে সবগুলা? ওকে, এবার হচ্ছে আরেকটা বিষয় আছে, এটাও কোষ সম্পর্কিত, কোষ বিভাজন সম্পর্কিত। এই দুইটা জিনিস সম্পর্কে আমি একটু বলছিলাম আগের ক্লাসে, তোমরা কি বলতে পারবা যে এই দুইটা বস্তু কি? আমি বলছিলাম দুইটা পাইপের মতো জিনিস আছে। না স্যার। কেউ বলতে পারবে না? আমি বলছিলাম যে দুইটা পাইপের মতো জিনিস আছে, যেটা কোষ বিভাজনের সময় কাজে লাগে। কোষ বিভাজনের সময় কাজে লাগে। এরা কি কি যেন তৈরি করে বলছিলাম, দেখেই বলি, আমি ভুলে যাই। এরা এস্টার গঠন করে। এরা শুধু প্রাণী কোষে থাকে, কোষ বিভাজনের সময় এরা এস্টার গঠন করে। তাহলে নিউক্লিয়াসের পাশে, নিউক্লিয়াসের কাছাকাছি দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু থাকে। এটার নাম কি এবার বলো তো দেখি, মনে হয় বুঝে গেছো তোমরা। হ্যাঁ, সেন্ট্রিওল। এটা হচ্ছে সেন্ট্রিওল, গুড। এটা হচ্ছে সেন্ট্রিওল। দেখে মনে হয় যে দুইটা ফোঁটা, কিন্তু আসলে এরা দুইটা গোলাকার নলের মতো, পাশাপাশি দুইটা গোলাকার নলের মতো। এইটা আসলে কি করে জানো? যখন ওই যে কোষ বিভাজন শুরু হয়, মনে করো এটা একটা কোষ ছিল, কোষ বিভাজন শুরু হয়, তো তখন সারা এমনিতে তো সবসময় নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। কোষ বিভাজন শুরু হইলে সেন্ট্রিওল একটা এক মেরুতে চলে যায়, আরেকটা আরেক দিকে চলে যায়। আমরা এটাকে বলি বিকর্ষণ। কোষ বিভাজন যখন শুরু হবে তখন নিউক্লিয়াস বলে দেয় যে এই তোদের মধ্যে এখন বিকর্ষণ শুরু হবে। তখন একটা পাইপ এখানে চলে যায়, আরেকটা পাইপ এখানে চলে যায়, আর মাঝামাঝি দিয়ে কোষটা বিভক্ত হয়ে যায়। একটা কোষ দুইটা কোষে পরিণত হয়ে যায়। এই যে এক কোণায় চলে গেল না, কোণায় চলে গেলে এখানে একটা কোণার মতো তৈরি হয়, কোণ তৈরি হয়। আমরা ম্যাথে যেরকম কোণ করছি না, ওরকম একটা কোণ তৈরি হয়, এটাকেই বলে অ্যাস্টার। একটু কোণার মতো তৈরি হয়, এটাকে বলে অ্যাস্টার। তাহলে সেন্ট্রিওল হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দুইটি এক জোড়া, শুধু প্রাণী কোষে থাকে দুইটি ফাঁপা নল বা দণ্ড। এটা স্বচ্ছ দানাহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত। এদের কোনো কোষ প্রাচীর নাই, সাইটোপ্লাজমের মধ্যে এরা ঘুরতে থাকে, এদের কোনো প্রাচীর নাই। মানে এদের যে গোলজি বডি এসবের প্রাচীর থাকে, কিন্তু এর কোনো প্রাচীর নাই, সাইটোপ্লাজমের মধ্যে ঘুরতে থাকে। কোষ বিভাজন যখন শুরু হবে তখন এদের কাজ, এরা এস্টার গঠন করবে। ঠিক আছে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দেব আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে কি জিজ্ঞাসা করব মনে আছে কার কার? আগামী ক্লাসে সবার এইচডব্লিউ দেখবো, এখানে দেখবো, ক্লাসে দেখবো, জিজ্ঞাসা করবো তোমাকে এইচডব্লিউ যে করছো এই সম্পর্কে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি।